মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক গুলশানদা সহ যে নেতৃত্বরা মঞ্চে উপস্থিত আছেন এবং আমার যে বাউল দাদারা এতক্ষণ ধরে অসাধারণ গিয়ে সবাইকে মাতিয়ে রাখলেন এবং আপনারা যারা যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সফল করে তুলেছেন, এছাড়াও যে জনগণ এই যে ওদিকের বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, এদিকে মা কাকিমাদের দেখতে পাচ্ছি, এই ভিড় প্রমাণ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা। গুজরাট থেকে অমিত শাহ এসেছিলেন, দুদিন ঘুরে গেলেন। ভাবুন, আলুর দাম, পেঁয়াজের দাম, আদার দাম এত মানুষ খেতে পাচ্ছে না মোদিজির দয়ায়। আর ভারতবর্ষের প্রথম নির্লজ্জ সরকার, যাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে খাওয়ানোর ক্ষমতা নেই, এসে মানুষের বাড়িতে খেয়ে যাচ্ছে। ভাবতে পারেন এই দশা। এই যে ওপরে মা কাকিমারা আছেন, আমি ক্যামেরাটা একটু ওদিকে ঘোরাতে অনুরোধ করবো। এই মা কাকিমারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন কেন জানেন? এরা সবাই নিজের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান। এই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি, হাওয়াই চপ্পল পরে ওই কালীঘাটের বাড়ি থেকে যখন ওই রাত্রিবেলা টালির চালের বাড়িতে ঘুমান, প্রত্যেকটা টালির চালের বাড়ির মানুষের যন্ত্রণা বোঝেন। ওই সুটবুট পরা নরেন্দ্র মোদীর মতো প্লেনে চেপে ঘুরে বেড়ান না। এই পাঁচলার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এই হাওড়া গ্রামীণ, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস যথেষ্ট লিড পেয়েছে লোকসভা নির্বাচনেও, সেটা আপনাদের বিধানসভাতেও ধরে রাখতে হবে। আমি বেরিয়ে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই। আমরা এখানে সবাই মিলে হিন্দু মুসলমান একসাথে থাকি, আগাগোড়া কখনো নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করি না। কিন্তু বিজেপির একটা উদ্দেশ্য হচ্ছে, ওরা আমার আপনার মধ্যে ভাগ করে দিতে চায়। আর ভাগ করে সুবিধাটা কি জানেন? একটা ছোট উদাহরণ দিই, সুবিধা কি? ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম। দড়ি ফেলার পর এই এদিকে যারা আছেন আপনারা হলেন এ টিম, আর এদিকে যারা আছেন আপনারা হলেন বি টিম। আমি আপনাদের কাছে গিয়ে এই পক্ষের সবার নামে বাজে বাজে কথা বললাম, আর আপনাদের কাছে গিয়ে এই পক্ষের সবার নামে বাজে কথা বললাম। এবার আমি যখন বক্তৃতা দেবো, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেবেন, তাই তো? এবার যখন আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন, আমি আস্তে করে স্টেজের ওপর থেকে কার্পেটটা তুলে আমার গাড়িতে ভরে দেবো, আস্তে করে ব্যানারটা খুলে আমার গাড়িতে ভরে দেবো, আস্তে করে মাইকগুলো খুলে আমার গাড়িতে ভরে দেবো। যখন ঝগড়া থামিয়ে আপনারা স্টেজের দিকে তাকাবেন, দেখবেন কি দেবাংশু তো সব ছেড়ে দিয়ে চলে গেছে। নরেন্দ্র মোদী এইভাবে দেশ চালাতে চাইছেন, বুঝতে পারেন? আপনারা যত ঝগড়া করবেন, ওনার দেশ বিক্রি করতে তত সুবিধা হবে। বিএসএনএল থেকে শুরু করে সব বেঁচে দিচ্ছেন, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সব বেঁচে দিচ্ছেন। এখন আমার ট্রেনটাও বেঁচে দিচ্ছেন। ট্রেনে করে যেতেন, যে টিকিটটা 100 টাকা লাগবে, কদিন পরে 500 টাকা লাগবে। ট্রেনের টিকিটের মধ্যে দেখবেন আদানি আম্বানি বড় বড় করে দেওয়ার ছবি। এইটা হয়ে যাচ্ছে দেশের অবস্থা। আচ্ছা, আপনাদের এখানে সবার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে তো? মোদিজি বলেছিলেন গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে পাঠিয়ে দেবো। ভর্তুকির টাকাটা ব্যাংকে আসছে? আর আসছে? কারোর 5 টাকা আসছে, কারোর 12 টাকা আসছে, কারোর আশাই বন্ধ হয়ে গেছে, তাই তো? ওদিকে ক্যামেরাটা করতে অনুরোধ করবো, কাকিমারা হাত তুলে বলুন, ঠিক তো? তাহলে ভাবুন, মোদিজি বললো ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, গ্যাসের ভর্তুকির টাকা ওখানে পাঠাবো। আপনি অ্যাকাউন্ট খুললেন জনধন যোজনা, ভাবলেন 15 লক্ষ টাকাটাও যদি চলে আসে, যেটা বলেছিলেন, না 15 লক্ষ টাকা এলো, উল্টে আপনার ব্যাংকে রাখা টাকাটার থেকে ফাইন কেটে নিল। আর তার উল্টো দিকে আপনার গ্যাসের ভর্তুকির টাকাটা মোদিজি হজম করে দিল। এটা এই অবস্থায় বর্তমানে দেশ চলছে। 2016 সালে নোটবন্দি হলো, এখানে যারা আছি আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়াননি? কি বলেছিল মোদিজি? কোটিপতিদের সবাই ভিখারি হয়ে যাবে, সবার দুর্নীতিগ্রস্ত যারা টাকা নষ্ট হয়ে যাবে, আর যারা গরিব আছেন তারা বড়লোক হয়ে যাবে, বলেছিল তো? আচ্ছা, আপনারা কেউ পয়সাওয়ালা হয়ে গেছেন? হননি। কিন্তু আমার বিশ্বাস, যারা 2016 সালে মধ্যবিত্ত ছিলেন তারা গরিব হয়ে গেছেন, আর যারা তখন গরিব ছিলেন আজকে ভিখারি হয়ে গেছেন কিনা বলুন তো? কিন্তু সেদিনকে আপনি কত টাকায় আলু কিনতেন, আজ কত টাকায় আলু কেনেন? সেদিন কত টাকায় পেঁয়াজ কিনতেন, আজ কত টাকায় কেনেন? সেদিন কত টাকায় আদা কিনতেন, আজ কত টাকায় কেনেন? সেদিন কত টাকায় গ্যাস সিলিন্ডার কিনতেন, আজ কত টাকায় কেনেন? তার মানে মোদিজি আপনাদের রোজগার বাড়াতে পারেননি, কিন্তু আপনাদের রোজগার খরচটা বাড়িয়ে দিয়েছেন। আর রোজগার খরচ বাড়িয়ে দিয়েছেন, নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছেন, প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার লাইনে দাঁড় করিয়েছেন। এবার বলছে এনআরসি হবে, দাদুর কাগজ খোঁজার লাইন দাঁড়াও, আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন শেষ করে দেবো। মোদিজি প্লেনে করে আমেরিকা গিয়ে ট্রাম্পের গালে চুমু খাবে, রাশিয়া গিয়ে পুতিনের গালে চুমু খাবে। এভাবে দেশ চলে, এভাবে দেশ চলে।
বলে আমাদের রোজকার জীবনযাপন নিয়ে লোকটার কোন রকমের চিন্তা নেই, আর ওখান থেকে এসে কি বলছে, গোটা দেশটা জ্বালিয়ে পুড়িয়ে চিবিয়ে খেয়েছে, শান্তি হয়নি, আর বলছে সোনে কা বাংলার বানাইনি। আরে দিলীপ বাবু তো বলেছে সোনা গরুর দুধে পাওয়া যায়, তো সোনার বাংলা করতে কত লিটার দুধ লাগবে বলুন তো মোদিজি? হিসাব করে দেখেছেন কত লিটার দুধ লাগবে? এইটা হয়েছে বর্তমানে অবস্থা। মানুষকে খাওয়ানোর ক্ষমতা নেই, আদিবাসী বোনের বাড়িতে খেয়ে যাচ্ছে। তা খুব ভালো কথা। আপনাদের একটা কথা বলি, আপনাদের মনে আছে সিপিএম এর সময় এই জঙ্গলমহলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, শুনেছেন তো সবাই? সব পিঁপড়ের ডিম খেয়ে থাকতো, তারা খেতে পেত না। ভাবুন আজকে অমিত শাহ সেই আদিবাসী মা বোনের বাড়িতে গেলেন, তাকে কি খাওয়ানো হলো? 1500 টাকা দামের কিলো পোস্ত, আলু পোস্তর তরকারি, দামি পেঁয়াজের তরকারি যেটা ওরই সরকার দাম বাড়িয়েছে, দামি আলু যেটা ওর সরকার বাড়িয়েছে, দামি আদা দিয়ে হয়তো কোনো একটা আইটেম ছিল ওর সরকার বাড়িয়েছে। এই যে অমিত শাহ বললেন দিদি বাংলার কি উন্নয়ন করেছেন, এটাই অমিত শাহকে দেখতে অনুরোধ করব, যে জঙ্গলমহলে সিপিএম এর সময় ওই মানুষগুলো পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতেন, আজ তাদের এতটা আর্থিক ক্ষমতা তারা আপনাকে 1500 টাকা কিলো পোস্তর তরকারি খাওয়াচ্ছে। এটাই মমতা ব্যানার্জি করেছেন, এই উন্নয়নটা মমতা ব্যানার্জি করেছেন। আরে অমিত শাহ বাবু বিহারে প্রচারে গেছিলেন, আজকে হচ্ছে 8 তারিখ, পরশুদিন বিহারের ভোটের রেজাল্ট। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি নরেন্দ্র মোদীর ঘটি বিহারে উল্টে গেছে। 10 তারিখ সকাল থেকে দেখবেন তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী, মোদীর ভাইরা ভাই নীতিশ কুমার আর মোদীজির আবার মুখ লুকাতে লুকাতে চলে যাবেন। আমার একটা কথা বলুন তো, যে রাজ্যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে ঠিক 5 বছর পরে কেন বিজেপিকে হারিয়ে দিয়েছে? কেন জানেন? কারণ ন্যাড়া একবার বেলতলায় যায়, তাকে বেলটা পড়ার পর খুব ব্যথা হয়। ঝাড়খণ্ডে মানুষ 5 বছর আগে বিজেপিকে জেতালো, তারপরে বিজেপিকে ছুঁড়ে ফেলে দিল। মধ্যপ্রদেশে মানুষ বিজেপিকে জেতালো, তারপরে ছুঁড়ে ফেলে দিল। রাজস্থানে মানুষ বিজেপিকে জেতালো, তারপরে ছুঁড়ে ফেলে দিল। একের পর এক রাজ্য দেখুন, ছত্তিশগড়ে জেতালো, ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এই বিহার থেকে দিল্লিতে বিজেপি কি বলেছিল? এই কালকে অমিত শাহ বলে গেছে 200 সিট লাएंगे हम बंगाल में। 294 এর মধ্যে 200 পাবে। দিল্লিতে কটা সিট ছিল জানেন? 70টা। অমিত শাহ কি বলেছিল? বলছে 70 में से हमको 60 सीट मिलेगा। কটা সিট পেয়েছিল জানেন বিজেপি? 8খানা। মানে বিজেপি বিধায়ক এত সংখ্যায় টোটোয় করে বিধানসভায় চলে যেতে পারবে সবাই। দিল্লির মানুষ এই অবস্থা করে দিয়েছে। তার মানে দিল্লিতে আপনারা গিয়ে হারলেন, ঝাড়খণ্ডে হারলেন, সব জায়গা থেকে বিজেপির জঞ্জালকে মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে। ওই জঞ্জালগুলো বাংলায় এসে বলছে আমরা সোনার বাংলা গড়ব। আচ্ছা, যে ময়লাটা আপনি ঝাড় দিয়ে বার করে দেন, মা কাকিমারা বাড়ির সামনে সেই ধুলোটা জমে থাকে, ওই ধুলো দিয়ে কখনো সোনার আংটি তৈরি করা যায়? যায় না। বিজেপি হচ্ছে সেই ধুলো, সেই বাড়ির ঝুল যেটাকে পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হয়, ঘরে পুষে রাখা যায় না। এটা হচ্ছে ওদের রাজনীতি। আর কিছু না হলে, কিছু না পারলে কি বলবে? ওই ভগবানের নামে স্লোগান। কি বলে? শুনেছেন না? কিন্তু কিভাবে বলে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আশপাশে কোনো বিজেপির কেউ থাকেন, মন্ডল সভাপতি, কুমন্ডল সভাপতি অনেক আছে না ওদের, তারা যদি কেউ থাকেন একটু দেখে নিন এটা কিভাবে বলতে হয়। ভগবানের নাম তো আপনারা এই দেখুন, প্রথমে জুতোটা পায়ের খুলতে হয়, পায়ের জুতোটা খোলার পর হাত জোর করে বলতে হয় জয় শ্রীরাম। জুতো পরে ভগবানের নাম নেওয়া যায় না। ওই মূর্খগুলো জানে না জুতো পরে ভগবানের নাম নেওয়া যায় না। আমরা যারা হিন্দু পরিবারের ছেলে, ঠাকুমা ছোটবেলায় শিখিয়েছিল মন্দিরে উঠতে গেলে সিঁড়িতে প্রণাম করে উঠতে হয়, ঠিক তো কাকিমারা মায়েরা? আর ওরা জুতো পরে বাসি কাপড়ে মাছ মাংস মদ সব গিলে বাইকে করে রামচন্দ্রের নামে স্লোগান দিতে দিতে যায়। তার মানে কি জানেন? রামের প্রতি ভক্তি নেই, ওরা রামকে ভোট বাক্সে কাজে লাগাতে চায়। কিন্তু ইতিহাস জানেন তো, রাবণও ভেবেছিল মা দুর্গার পুজো করবে, মা দুর্গার পুজো করে রাবণ ভেবেছিল মা দুর্গার পুজো করে রামকে হারাবে। কিন্তু শেষ মুহূর্তে মা দুর্গা কিন্তু সত্যের সঙ্গ দিয়েছিল, রাবণের সঙ্গ দেয়নি, রামচন্দ্রের সঙ্গ দিয়েছিল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 22টা আসন পেয়েছে, বিজেপি 18টা আসন পেয়েছে ভেবে যারা লাফাচ্ছে, তাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যে হিন্দু মা কাকিমারা আছেন বা অনেকেই আছেন, সকালবেলা মহালয়া শুনেছিলেন তো দুর্গাপুজোর সময়? সেই মহালয়াতে শুনবেন, মহিষাসুর ভেবেছিল সে যুদ্ধ জিতে ফেলেছে, মহিষাসুর ভেবেছিল যে সে মা দুর্গাকে হারিয়ে ফেলেছে। কেন? মা দুর্গা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। কিন্তু শেষে কি দেখা যায়? মধুপান করতে করতে মা দুর্গা মহিষাসুরকে যখন বলেছিল যে আমি মধুপান করিনি, তারপরে তোর এই হাসিটা কোথায় জায়গা, ইতিহাস কি সাক্ষী?
যে এই যে অসুর হেসেছিল জিতে গেছে বলে, আলটিমেটলি কিন্তু মা দুর্গার ত্রিশূলের আঘাতেই এই অসুরকে শেষ হতে হয়েছিল। আর এই বাংলাতেও দেখবেন দিদির ত্রিশূলের আঘাতে, ইভিএম মানুষের ভোট জনসমর্থনের আঘাতেই বিজেপি দলটা শেষ হবে। এটা সময়ের অপেক্ষা, এটা হতে বাধ্য, কেউ কিছু করার ক্ষমতা নেই। আরে বিজেপি কি করে 18টা আসনে গেল? এ তো সিপিএম বিজেপি কংগ্রেস সব মিলে মিলে এক কাট্টা হয়ে গেছে। কি করে হয়েছে? এখানে মা কাকিমারা আছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি লাল শাড়ি পরে আছেন। আমার মা লাল ছাপার শাড়ি পরে, কি ছাপার শাড়ি পরলে দেখবেন একটু জল ধুয়ে যায় না, কাচলে বেশি রঙের শাড়ি ধুয়ে যায় তো। তো আমার মা একদিন লাল শাড়িটা বাথরুমে আছাড় মেরে মেরে কাচ্ছে। আমি বললাম মা ব্যাপারটা কি? মা বলছে দেখ না লাল রং তো, একটু ছাপার শাড়ি জলটা ধুয়ে যাচ্ছে। আমি বলছি মা ব্যাপারটা কি জানো তো, বাংলার মানুষ যতবার তৃণমূলকে ভোট দিয়েছিল সিপিএম এর লাল পতাকাটাকে আছাড় মেরে মেরে কেচেছিল, আর যতবার কেচেছিল লালটা ফিকে হয়ে গিয়ে গেরুয়া হয়ে গেছে। কিন্তু কাপড়টা এক আর ডান্ডাটাও এক, শুধু লালটা ফিকে হয়ে গেরুয়া হয়ে গেছে। দেখবেন লাল ধুয়ে গেলে গেরুয়া হয়ে যায়। একই পার্টি, একই হারমাত, একই ওরা জঙ্গলমহলে সন্ত্রাস করেছিল, বিজেপি জেতার পরে জঙ্গলমহলে কি করছে দেখুন। আপনারা তো এখানে তৃণমূলকে জিতিয়েছেন, শান্তিতে আছেন। ব্যারাকপুরের মানুষ বিজেপিকে জিতিয়েছে। ভাটপাড়া জায়গাটার নাম শুনেছেন তো? সেই সিপিএম এর সময়কার মতো বোমগুলির সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। আপনারা হাওড়ার মানুষ কি সেই সিপিএম এর সময়কার সন্ত্রাস ফেরত আনতে চান? কারণ বিজেপি জেতা সিপিএম জেতার মধ্যে কোনো তফাৎ নেই, মাল মেটেরিয়াল মশলা সব এক, শুধু খোলসটা আলাদা। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন দিকে যাবেন। এই যে দূর দূরান্তে এত মানুষ অপেক্ষা করছেন, সিপিএম এর শেষ সময়ের মিটিং গুলোতে যেতাম, সিপিএম নেতারা ভাষণ দিত, কয়েকটা কুকুর ছাগল ঘুরে বেড়াতো আবার চলে যেত, মানে ঘেউ ঘেউ করতো আর কি। আর দু চারটে কর্মী সমর্থক পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো। বোঝা গেছিল হাওয়া দেখে যে সিপিএম শেষ, সিপিএম এর সর্বনাশ। আর আমি কিছু বিজেপির মিটিং মিছিল এখন দেখছি, বিজেপির নেতারা যত লোক স্টেজে নিচে থাকে তার চেয়ে বেশি লোক স্টেজে ভিড় করে থাকে। আর নিচে কি দেখা যায়, 4-5টা গরু ঘুরে বেড়াচ্ছে, ভাষণ শেষ হয় নেতারা চলে যায়। আর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিল, তৃণমূল কংগ্রেসের মিটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালোবাসা, একটা পঞ্চায়েতের মানুষ ওপর নিচ সর্বত্র ভিড় করে দাঁড়িয়ে আছেন। এইটাই প্রমাণ দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের চেয়ে বেশি আসন নিয়ে আবার নবান্ন ফিরছেন। কারণ আজকে ক্ষমতা নেই, দিদি আবার ফিরবেন। আমি একটা গল্প সব জায়গায় বলি, আপনাদের এখানেও বলি। এই যে বিজেপি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিচ্ছে সবাই, সব তো ভোট ট্রান্সফার করে দিয়েছে। এরকম একটা সিপিএম এর নেতা ছিল, ওই নেতাটা বিজেপিতে যোগ দিয়েছিল। পাড়ার লোকেদের কাছে গিয়ে বলছে শুনুন আমি আপনাদের বিজেপির বুথের ভোটটা এনে দেবো। তো লোকটা বলছে ভাই বুথের ভোট পরে আনবি, নেতাটা বলছে আগে দেখ তুই তোর বাড়ির ভোটটা আনতে পারিস কিনা। তো বলেছে সিপিএম থেকে বিজেপিতে নতুন আসা নেতাটা বলছে ঠিক আছে আমি আমার বাড়ির সবার ভোটটাই আনবো। তো ওই লোকটার বাড়িতে এক ছেলে এক মেয়ে, বউ এবং তার বুড়ি মা। তো প্রথমে মেয়েটার কাছে গেছে ভোট চাওয়ার জন্য। মেয়েটাকে কি বলছে শোন তোর বাবা তো বিজেপি করে, তোকে ভোটটা একটু বিজেপিকে দিতে হবে। সাথে সাথে মেয়েটা বলছে বাবা তুমি কি বেঈমান? বলছে কেন? বলছে বাবা ব্যাংকের পাসবুকের বইটা নিয়ে আসো তো একটু। বাবা নিয়ে এসছে, বলতেই তো নিয়ে এসছি, কি আছে বল? বলছে বাবা পাসবুকটা ভালো করে দেখো তো। বলছে কি? বলছে এই দেখো তোমার নেতা মোদির 15 লক্ষ টাকা ঢোকেনি বাবা, কিন্তু আমার দিদির কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে। তুমি বেঈমানি করতে পারো, আমি বেঈমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। গেল মেয়ের ভোট গেল, বাকি রইল ছেলে বউ আর মা। আমি যিনি ক্যামেরা নিয়ে আছি একটু অনুরোধ করবো ওই দিকের ভিড়টা একটু আমাদের দর্শকদের দেখানোর জন্য, দুটো ক্যামেরাতেই। এই এবার গেছে ছেলের কাছে, ছেলেকে গিয়ে বলছে শোন তোর বাবা তো বিজেপিতে যোগ দিয়েছে জানিস, তোকে ভোটটা বিজেপিকে দিতে হবে। ছেলের সাথে সাথে বলছে বাবা তোমার আগের পার্টি বামফ্রন্টের দয়ায় ভাঙাচোরা রাস্তার ওপর দিয়ে 1 ঘন্টা হেঁটে স্কুলে যেতাম, 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরতাম। আজকে দিদির করে দেওয়া ঝকঝকে রাস্তাটার ওপর দিয়ে সবুজ সাথীর সাইকেলটা নিয়ে 10 মিনিটে স্কুলে যাই, 10 মিনিটে বাড়ি আসি। ওই সাইকেলে তুমি সন্ধ্যাবেলা ঘুগনি বিক্রি করতে বেরো, আবার নীলনক্ষের মতো বিজেপির মিছিলে ওই সাইকেলে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে মিছিল করো, দিদির দেওয়া সবুজ সাথীর সাইকেলে। তাই তুমি বেইমানি করতে পারো বাবা, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। ছেলের ভোটও পাবে না। এবার গেছে স্ত্রীর কাছে, মা কাকিমারা আপনারা রান্না করেন, রান্না করতে গিয়ে ঘেমে যান। আমাদের এই বিজেপি নেতা স্ত্রীও ঘেমে গেছিলেন, ওপরে গ্যাস সিলিন্ডারে ভাত ফুটছে, নিচে সবজি কাটছে। বিজেপি নেতা ঢুকে বলছে শোনো না তোমাকে ভোটটা বিজেপিকে দিতে হবে। যেই বলেছে বিজেপি, কাকিমা সবজি রেখে বটি তুলে তাড়া করেছে। বলছে তাড়া করছো কেন? এবার কাকিমা আলু তুলে বলছে এই আলু দেখছো? বলে হ্যাঁ। বলে আলুটার দাম বাড়িয়েছে তোমার নেতা মোদি, কৃষকেরা দাম পায় না, আমাদের বেশি দাম দিতে হচ্ছে, রাখছে। এবার পেঁয়াজ তুলে বলছে এটা দেখছো? বলে হ্যাঁ। বলে খেয়াল করেছো শেষ 3 সপ্তাহ ধরে তোমায় মাংস রান্না করে দিচ্ছি, ওতে পেঁয়াজ দিতে পারছি না, তোমার মোদিজির দয়া পেঁয়াজটার দাম বেড়ে গেছে।
দেখেছে। এবার আদা তুলে বলছে এটা দেখছো, বলে হ্যাঁ, বলে খেয়াল করে দেখেছো রোজ যখন লিকার চা চাও বলো আদা দিয়ে লিকার চা বানিয়ে দাও, লিকার চা তো দিই কিন্তু ওতে যে আদা দিতে পারি না, খেয়াল করে দেখেছো? তোমার মোদিজির দয় আদার দামটা বেড়েছে, দেখেছে। এবার পেছনে গ্যাস সিলিন্ডারটা দেখে বলছে গ্যাস সিলিন্ডারটা দেখেছো, বলে হ্যাঁ, বলে গ্যাস সিলিন্ডারটারও দাম বাড়িয়েছে তোমার নেতা মোদি, আর ভর্তুকির টাকাটাও হজম করে দিয়েছে তোমার নেতা মোদি। এবার ওর উপরে হাঁড়িটা দেখিয়েছে যেটা ভাত ফুটছিল, বলছে হাঁড়িটা দেখেছো, বলে হ্যাঁ, বলে এই হাঁড়িতে ফোটা ভাতটার 2 টাকার চালটা দিয়েছে আমার দিদি, যেটা খেয়ে আবার ওর নামে বিরোধিতা করতে যাবে। তাই তুমি বেইমানি করতে পারো, আমি বেইমানি করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। তাহলে বউয়ের ভোট গেল, রইল বাকি এক বুড়িমা। বুড়িমা অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এখন কিছুটা শয্যাশায়ী বিছানা। মায়ের কাছে বলছে মা তোমার ছেলে তো বিজেপি করছে, আর তোমার যা শরীরের অবস্থা আর মনে হয় ভোট দিতে পারবে না। ও মা তুমি এবারে ভোটটা বিজেপিকে দেবে তো? আর যেই বিজেপি বলেছে বুড়িমা সোজা হয়ে বসে ছেলেকে কানের নিচে এক থাপ্পড়। ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে গাল আর কানের রংটা হয়ে গেছে আগের পার্টি সিপিএম এর পতাকার মতো, টকটকে লাল। বলছে মারলে কেন? বলছে বেঈমান, গত মাসে যখন হাসপাতালে ভর্তি হলাম ওষুধের দাম দেখে বললি মা গো এত দামি ওষুধ তোমায় খাওয়াতে পারবো না, তোমায় মনে হয় বাঁচাতে পারবো না। ভুলে গেছিস মমতার বদলে দেওয়া ওই হাসপাতাল আর ন্যায্য মূল্যের ওষুধের দোকান ছিল বলে তোর মা জ্যান্ত খাটের ওপরে বসে আছে, না হলে দেওয়ালে ছবি হয়ে ঝুলতো। তাই তুই বেইমানি করতে পারিস রে, আমি বেইমানি করতে পারবো না। জোড়া ফুল ছাড়া অন্য বোতামে আমার হাত যাবে না। এবার ছেলেটাকে কারোর ভোট পাবে না, কিন্তু নিজের ভোটটা অন্তত নিজে দিক, নাহলে গোটা বুঝে বিজেপি একটা ভোট কেমন লাগবে দেখতে। তো ভোট দিতে গেছে, এবার ভোট দিয়ে বাড়ি ফিরেছে, গেটের সামনে ওই বুড়ি মা ছেলে মেয়ে বউ সব দাঁড়িয়ে। মা বলছে তোকে আমি ঢুকতে দেবো না ঘরে। বলছে কেন? বলছে তুই মমতার সাথে বেইমানি করে এসেছিস, এত কিছু পাওয়ার পর কি করে বেইমানি করতে পারিস? ছেলের সাথে সাথে বসে পড়েছে, বসে মায়ের পা ধরেছে, ধরে বলছে মা বিশ্বাস করে তোমার পা ধরছি। ইভিএম মেশিনের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, প্রিসাইডিং অফিসাররা বলছে তাড়াতাড়ি করুন, অনেক লম্বা লাইন। যতবার জয় শ্রীরাম মনে পড়েছে, যতবার হিন্দুস্তান পাকিস্তান মনে পড়েছে, যতবার হিন্দু মুসলমান মনে পড়েছে, পদ্ম ফুলের কাছে আঙুলটা নিয়ে গেছি, কিন্তু শেষে যখন তোমাদের 4 জনের হাসি মুখটা মনে পড়েছে আমিও জোড়া ফুল টিপে দিয়ে চলে এসেছি। আমিও বেইমানি করতে পারিনি, আমার দ্বারা বেইমানি করা সম্ভব হয়নি। এটা প্রত্যেকটা পরিবারের গল্প। কোথায় যাবে? বিজেপির নেতারা মিটিং করবেন, মিছিল করবেন, সাধারণ মানুষের বাড়ির উঠোন অব্দি যাবেন, কিন্তু সেই সাধারণ মানুষের মনের ভেতরের বড় জমিটা যে মমতা ব্যানার্জি কিনে রেখেছেন ওটা দখল করবেন কি করে? ওটা দখল করতে পারবেন না, ওটা করার জায়গা নেই। আজকে আপনাদের মাথায় রাখতে হবে, ওরা হিন্দু মুসলমানের প্রচার করে, কিন্তু জানবেন বিজেপি দলটা আগা পাঁচতলা বাঙালি বিরোধী রাজনৈতিক দল, এটা মাথায় রাখবেন। বিহারে দুর্গাপুজো হয়েছে, ওই দুর্গাপুজোর মূর্তি নিয়ে যে বাঙালি ভাই বোনেরা যাচ্ছিল তাদের বুকের ওপর গুলি চালিয়ে দিয়েছে বিহারে বিজেপির সরকার, আর সেই মা দুর্গার অভিশাপেই দেখবেন 10 তারিখ বিজেপি কেউ হারা হারছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে বলছে রামলীলা হবে, যোগী আদিত্যনাথ বিজেপি সরকার, তিনি নাকি বিরাট হিন্দু, উনি একটা হিন্দু জাতির ঠেকা নিয়ে রেখেছেন, কাঁধে তুলে রেখে দিয়েছেন। কি বলছে? বলে রামলীলা হবে কিন্তু দুর্গাপুজো করা যাবে না। কেন রে ভাই? দুর্গাপুজোটা বাঙালিদের উৎসব বলে করা যাবে না। ত্রিপুরাতে কি করেছে জানেন? বাঙালির রাজ্য, দুর্গাপুজোর ছুটি বাতিল করে দিয়েছে। যে হিন্দু দাদা ভাইরা আছেন ভেবে দেখুন তো, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে আর তারপরে যদি শোনেন দুর্গাপুজোর সময় আপনার ছেলে মেয়েকে স্কুলে যেতে হচ্ছে, দুর্গাপুজোর সময় আপনাকে অফিস যেতে হচ্ছে, কোনো ছুটি নেই, কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, সেদিন কিন্তু যে বিজেপির নেতারা হিন্দুত্ব করে মানুষের ভোট চান তারা বাড়ির মোটা গ্রিলটায় কপাল চাপাবেন আর বলবেন দিদি ফিরে আসো, দিদি ফিরে আসো, দিদি ফিরে আসো। সেই দিনটা কিন্তু খুব কাছে, সেই দিনটা অপেক্ষা করছে। আজকে এই অবস্থা, গোটা ভারতবর্ষের সর্বনাশ করে বাংলায় এসেছেন, কি মুখ নিয়ে এসেছেন? সোনার বাংলা করে দেব, 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন দেশে, দিতে পারেননি, উল্টে 22 কোটি লোকের চাকরি চিবিয়ে খেয়ে দিয়েছে। নোটবন্দি থেকে শুরু করে জিএসটি আর লকডাউনটা কিভাবে করলেন? 4 ঘন্টার মধ্যে লকডাউন। আমাদের পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা যে যেখানে ছিল আটকে রয়ে গেল। 3 মাস পরে যখন করোনা মাথার উপরে, তখন তাদেরকে বলছে যাও যাও তোমরা যে যার বাড়ি ফিরে চলে যাও। এ কি মানুষের সরকার? আর সবচেয়ে বড় কথাটা ভেবে দেখুন, আজকে এই যে আমাদের বাউল দাদারা দ্বিতীয় যে গানটা গাইলেন, করোনা বড় ভয়, আজকে করোনা বাংলায় আমাদের ভারতবর্ষে ভয় হতো না। কেন হয়েছে জানেন? করোনাটা তো বিদেশে হয়েছে, আমরা সবাই জানি, ভারতে তো জন্ম নয়। বিদেশ থেকে প্লেনে করে যারা এসেছেন তারা করোনাটা নিয়ে এসেছেন, তাই তো? তারপরে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আমাদের দিদি নরেন্দ্র মোদীকে 3টে চিঠি লিখেছিলেন যে মোদীজি আন্তর্জাতিক বিমান বন্ধ করুন, মোদীজি বিদেশ থেকে আসা প্লেন বন্ধ করুন, মোদীজি বিদেশ থেকে আসা প্লেন বন্ধ করুন। দিদি 3টে চিঠি পেয়েছে, 3টে চিঠি মোদীজি মুড়িয়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। দিদির কথাটা শোনেননি।
মনে আছে আপনাদের খবরে দেখেছিলেন বাংলায় প্রথম করোনার কেস লন্ডন থেকে ফেরা এক আধিকারিকের ছেলে, মনে আছে? তিনি কি করে আসতে পেরেছিলেন? কারণ মোদিজি প্লেনটা চালু রেখেছিলেন। ওই যে একটা ছেলে করোনা নিয়ে ঢুকলো, আজকে আমাদের গোটা রাজ্যে প্রায় লক্ষাধিকের ওপর মানুষ করোনা আক্রান্ত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিটা যদি নরেন্দ্র মোদী ডাস্টবিনে না ফেলে চিঠিটা খুলে পড়তেন আর দিদি যেটা বলছেন সেটা পালন করে যদি প্লেনটা বন্ধ রাখতেন, তাহলে আজকে করোনায় এত মানুষকে মরতে হতো, এত মানুষের রুটি রুজি নষ্ট হতো। এখানে কেউ চায়ের দোকান দেন, কেউ পরোটার দোকান দেন, কেউ টোটো চালান, কেউ বাস চালান। আপনাদের যে 4 মাস কাজ বন্ধ রইল, সবার দোকান সবার ব্যবসা বন্ধ ছিল। এই যে 4 থেকে 5টা মাস আপনাদের রোজগার বন্ধ রইল, বিজেপির নেতারা কি আপনাদের সেই টাকাটা ভরপাই করে দেবে? দেবে না তো? তাহলে তারা দিদির কথা কখনো শুনলেন না। এটা হয়ে গেল সর্বনেশের আরো একটা জায়গা। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার খাতা আছে না? সবার অ্যাকাউন্ট আছে তো? সেই ব্যাংক অ্যাকাউন্টের বইটা পাসবুকটা আপডেট করবেন, দেখবেন ব্যাংক রোজ বিভিন্ন অছিলায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। আপনি খুলে দেখবেন ব্যাংকের পাসবুকটা আপডেট করে, কখনো ব্যাংক 5 টাকা কেটেছে, কখনো 10 টাকা, কখনো 50 টাকা। ওই টাকাগুলো কেটে কি করে জানেন? এই যে নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদী, মোদীজির বন্ধু শিল্পপতি, তারা ব্যাংক থেকে টাকা দিয়ে পালিয়ে গেছিল। এখানে যে মা কাকিমারা আছেন, আপনারা ছোট ছোট সংস্থা থেকে লোন নেন না? ছোট ছোট গ্রুপ থেকে লোন নেন তো? এখানে অনেকেই বন্ধন গ্রুপ, এরকম অনেক গ্রুপ আছে না ছোট ছোট? এবার আপনারা যারা গ্রুপে টাকা নেন, ওই টাকাটা যদি 10,000 টাকা লোন নিলেন বা 5,000 টাকা, যদি প্রত্যেক সপ্তাহে শোধ করতে না পারেন, আপনাদের বাড়িতে স্যারেরা চলে আসে না, ম্যাডামেরা চলে আসে না, এই টাকাটা দিতেই হবে। কিন্তু আপনার বাড়িতে চলে আসে স্যার ম্যাডাম, মোদীজির শিল্প। আপনি কত টাকা নেন? 5,000 টাকা লোন নেন, বা খুব বেশি হলে 10,000 টাকা লোন নেন। কিন্তু মোদীজির বন্ধুরা 10,000 কোটি টাকা লোন নেন। কিন্তু উনি লোন নিলে কি হয় জানেন? মোদীজির বন্ধুরা যখন লোন নেয়, আপনার আমার বাড়িতে তো অফিসারদের পাঠিয়ে দেয়, কিন্তু মোদীজি তার বন্ধুদেরকে বিদেশে পাঠিয়ে দেন ভর্তি করার জন্য ওই টাকাগুলো নিয়ে। এবার এই যে ব্যাংকটা খালি হয়ে গেল, ওই ব্যাংকের টাকাটা তো ভরপাই করতে হবে। কার টাকা দিয়ে ভরপাই হয়? এই যে আপনার ব্যাংক থেকে রোজ একটু একটু করে মোদীজি টাকা কাটেন, প্রত্যেক মাসে 20 টাকা, 25 টাকা, 15 টাকা করে কাটেন, ওই টাকাগুলো দিয়ে ওই টাকাটা ভরপাই করেন। আর ওই যে মেহুল চোকসিরা টাকা নিয়ে চলে গেছেন, ওটা দিয়ে কি পুরোটা বিদেশে কাটান? না, মোদীজির সাথে এই শর্তই থাকে যে তোমাকে আমি বিদেশে পালিয়ে যেতে দেবো, তার বদলে ব্যাংকের যে 10,000 কোটি লুটে তুমি পালিয়েছো, 5,000 কোটি নিজের কাছে রাখো আর 5,000 কোটি বিজেপির পার্টি ফান্ডে পাঠিয়ে দাও। তার মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা লুট করে, এই যে রাস্তায় যেতে গিয়ে যতগুলো পদ্ম ফুলের পতাকা দেখবেন বিজেপির, জানবেন ওই পদ্ম ফুলের পতাকাটা আপনার ব্যাংক থেকে লোটা টাকা দিয়ে কিনেছে বিজেপি, এটা জানবেন। এই যে বিজেপির ব্যানার গুলো দেখতে পান, নরেন্দ্র মোদীর ছবি দেওয়া, বিজেপি নেতাদের ছবি দেওয়া, আপনি জানবেন আপনার ব্যাংক থেকে যদি 5 টাকা কখনো কেটে থাকে, ওই 5 টাকা করে 50 টাকা দিয়ে ব্যানারটা বানিয়েছে। তাই ব্যানারটা খুলে নিয়ে বাড়িতে চলে যাবেন, ত্রিফলের বদলে ব্যানারটা দিয়ে ঘর ছাইবেন, কোনো অসুবিধা নেই, কারণ ওটা আপনার টাকা। এটা মাথায় রাখবেন, ওটা বিজেপির টাকা না, আপনার থেকে চুরি করা টাকা। এই করে করে ওরা দেশ চালাচ্ছে বর্তমানে, এই সর্বনাশের অবস্থা। সেই জায়গা থেকে আমাদের দিদিকে ফেরাতে হবে। আমি একটা শেষ গল্প বলে শেষ করব। একটা ছেলে ছিল, ছেলেটার পাড়ায় একটা সুন্দরী মেয়েকে পছন্দ। ছেলেটা বলছে আমি তোমায় বিয়ে করতে চাই। তো মেয়েটা বলেছে হ্যাঁ বিয়ে করবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমার এই বুড়ি মাকে আমার পছন্দ না, আমি যদি বিয়ে করি তাহলে তোমায় আগে তোমার মাকে মেরে ফেলতে হবে, যদি তুমি রাজি থাকো তাহলে আমি বিয়ে করবো। ছেলেটা ভাবছে মায়ের বয়স হয়ে গেছে 65 বছর, মার কতদিন বাঁচবে? ঠিক আছে, সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য মাকে নয় মেরেই ফেলা যায়। ছেলেটা ঘরে ঢুকলো, ছেলেটার মা বিছানায়, ছেলেটার মা পেছন ফিরে দাঁড়িয়েছিল, ছেলেটার মা পেছন ফিরে দাঁড়িয়েছিল, ঘরের মধ্যে হয়তো কাপড় সেলাই করছিল বা কিছু করছিল। ছেলেটা সোজা ঘরে ঢুকে তরোয়াল দিয়ে কেটে মায়ের মুন্ডুটা নামিয়ে দিয়েছে। মায়ের মুন্ডুটা কেটে দিয়েছে কেন? মাকে মেরে ফেললে সুন্দরী মেয়েটা বিয়ে করবে। ছেলেটার তখন আর মায়ের প্রতি ভালোবাসা ছিল না। মায়ের কাটা মুন্ডুটা গড়াতে গড়াতে বাড়ির চৌকাঠের সামনে পড়ে আছে। মা ভাবতেও পারেনি হয়তো তার ছেলেটাই তাকে মেরে দেবে। ছেলেটা তখন মেয়েটাকে ডেকে বলছে এই দেখো আমার মায়ের মুন্ডু, তোমার জন্য আমি আমার মাকে মেরে দিয়েছি, এবার বলো তুমি আমার বিয়ে করবে তো? মেয়েটা বলছে পা তুমি কি পাগল? বলে মেয়েটা হাসছে, হাসতে হাসতে বলছে আমি তোমায় বললাম আর তুমি তোমার মাকে মেরে ফেললে, নিজের মুখের দিকে তাকিয়ে দেখেছো? তোমার এই মুখ, কেউ তোমায় বিয়ে করবে না, আমি তো দূরের কথা। ছেলেটা পাগল হয়ে গেল। ছেলেটা ভাবছে এই মেয়েটাকেও পাবো না আর মেয়েটার জন্য এই মাটাকেও মেরে ফেললাম। ছেলেটা উন্মাদ হয়ে গেল। ছেলেটা চোখে জল, মাথা ঘেটে পাগলের মতো কাঁদতে কাঁদতে বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে যাবে। আর যখনই ছুটে বেরিয়ে যেতে যাবে, ওই কাটা মুন্ডুটা যেখানে পড়ে আছে তার পাশের চৌকাঠটায় ছেলেটা জোরে হোঁচট খেয়েছে। আর যখনই ছেলেটা হোঁচট খেয়েছে, মায়ের কাটা মুন্ডুটা থেকে আওয়াজ বেরিয়ে এসছে, বাবারে তোর ব্যথা লাগেনি তো?
এই মা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সুন্দরী চিটিংবাজ মেয়ে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাকে রূপের মোহে ভোলাবে, কিন্তু বিয়ে যদি করেন হার মাস জ্বালিয়ে খাবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ছেলেটার তো আর কোনো উপায় ছিল না তার মাকে ফিরিয়ে আনার, কিন্তু আমাদের উপায় আছে। আমরা যারা ভুলবশত পদ্ম ফুলের বোতামটা টিপে ফেলেছি, তারা যেন এবার সেই ভুলটা শুধরে নিয়ে আমাদের এই মা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার জীবনের 40টা বছর ত্যাগ তিতিক্ষায় নষ্ট করেছেন, মার খেয়েছেন সিপিএম এর কাছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন শুধু এই বাংলার মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেবেন বলে। দিদি কিন্তু বলে দিয়েছেন তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ফ্রিতে চাল দেবেন। যতদিন তিনি ক্ষমতায় আছেন ফ্রিতে চাল। করোনার দরকার নেই, তিনি যতদিন থাকবেন, করোনা থাকুক আর করোনা না থাকুক, বাংলার একটা মানুষ খালি পেটে থাকবে না যতদিন মমতা ব্যানার্জি আছে। আর দিলীপ ঘোষেরা যদি যেতে, ওরা বলে আমরা 200 আসন পাওয়া, ভালো জিতবি বাবা, তোরা মেনে নিলাম। তৃণমূল কংগ্রেস যদি তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে তৃণমূলের আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে মমতা ব্যানার্জি, কারণ সবাই জানেন যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে। যখনই আমি কথাটা বলবো না, দিলীপ ঘোষ আমার মাইকটা কেড়ে নিয়ে বলবে কেন কেন আমি মুখ্যমন্ত্রী হব। আর যেই দিলীপ ঘোষ বলবে আমি মুখ্যমন্ত্রী হব, দূর থেকে ছুটতে এসে মুকুল রায় দিলীপকে স্টেজ থেকে ফেলে দিয়ে বলবে না 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 আমি মুখ্যমন্ত্রী হব। যে মুকুল রায় কথাটা বলবেন, আসানসোল থেকে কাহনা পেয়ার গান গাইতে গেছে বাবুল সুপ্রিয় ছুটে এসে দুটাকেই ছড়িয়ে দিয়ে বলবে না না আমি মুখ্যমন্ত্রী হব। যে বাবুল সুপ্রিয় বলবেন, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এসে বলবেন আরে বেটা তোরা কেন রে, আমি মুখ্যমন্ত্রী হব। এবার তথাগত রায় বললে আমাদের বর্তমান পদ্মপাল বাবু কি ছেড়ে দেবেন? রোজ যিনি দিদিকে জ্বালাচ্ছেন চিঠি লিখে লিখে, তিনি বলবেন আমি এতদিন জ্বালিয়ে খেলাম দিদিকে, তার পরিবর্তে কি মুখ্যমন্ত্রিত্ব পাবো না? না না আমি মুখ্যমন্ত্রী হব। এবার এরা যখন বলবেন আমাদের লকেট চ্যাটার্জি দিদিকে ছেড়ে দেবেন, লকেট দিদি ছুটতে ছুটতে এসে বলবেন তোরা কেউ নোস ভাই, ফিমেল চিফ মিনিস্টার মহিলা মুখ্যমন্ত্রী, তার উল্টো দিকে আমি মহিলা, আমি মুখ্যমন্ত্রী হব। আর যে লকেট চ্যাটার্জি বলবেন রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে মহাভারতের দ্রৌপদী আমাদের রূপা গাঙ্গুলি দি ছুটতে ছুটতে এসে বলবেন তোরা কেউ নোস ভাই, আমি মুখ্যমন্ত্রী হব। আমি এখানে দাঁড়িয়ে বলবি তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও তোমাদের মুখ্যমন্ত্রীর মুখ কি হবে, কারণ বাংলার মানুষ ঠিক করে নিয়েছে তাদের মুখ্যমন্ত্রী আবারও মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রোখার ক্ষমতা নেই, কারণ রোখার ক্ষমতা নেই। আরে মোদীজি তো 19-এ বলেছিলেন আমি তো প্রধানমন্ত্রীর মুখ, বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখকে, ঠিক কথা। আজকে আমরা একই কথা বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ মমতা ব্যানার্জি, তোমাদের মুখ্যমন্ত্রীর মুখকে। এই প্রশ্নটার উত্তর দাও বিজেপি বন্ধুরা, তাদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। এই দলটা আছে শুধুমাত্র বাংলা জ্বালাবে বলে, বাংলার সর্বনাশ করবে বলে, আর যাচ্ছে তাই বলে বাঙালি জাতির অপমান করবে বলে। বাঙালিকেও নোবেল পেলে দিলীপ বাবুদের খুব কষ্ট হয়, কেন জানেন তো? কারণ নোবেল পাওয়ার কথা ওরা কেউ কখনো ভাবতে পারেন না। কারণ যে মানুষটা বলেন গরুর দুধে সোনা আছে, সেই মানুষটা নোবেল কি করে পেতে হয় সেই অবধি পৌঁছতেই পারেন না। সেই কারণে কোনো বাঙালি নোবেল পেলে তাকে উল্টো পাল্টা কথা বলে অপমান করেন। এটা হচ্ছে বর্তমানে অবস্থা। তাই এখানে সবাই হাত তুলে প্রতিজ্ঞা করুন, দিদিকে আবার আমরা ফেরাবো তো ক্ষমতায়, সবাই সবার সর্বশক্তি দিয়ে লড়াই করবো তো, কন্যাশ্রী যেন চিরদিন থাকে সে লড়াই করবো তো, খাদ্যসাথীর ফ্রি চাল যেন চিরদিন থাকে সে লড়াই করবো তো, জঙ্গলমহল যেন শান্ত থাকে সে লড়াই করবো তো, পাহাড় যেন ঠান্ডা থাকে সে লড়াই করবো তো। আর এই 5 লাখ মাটিতে তৃণমূল কংগ্রেসকে আবার আরো আগের বারের থেকে বিপুল ভোটের ব্যবধানে আমরা জেতাবো তো। এই ওপরে যারা দাঁড়িয়ে আছেন, এখানে যে মা কাকিমারা দাঁড়িয়ে আছেন, যারা হয়তো তৃণমূল কংগ্রেসের কর্মী নন বা সমর্থক নন, দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, একটাই অনুরোধ করব, বাড়িতে একটুখানি ভেবে দেখবেন এই বিজেপি 18টা আসন পাওয়ার পর এই বাংলায় একটা ভাটপাড়ার জন্ম দিয়েছে। যদি বাংলায় ক্ষমতায় চলে আসে তাহলে গোটা বাংলাটাকে ভাটপাড়া বানিয়ে দেবে। এবার আপনি আপনার বাড়ির জানলাটা খুলে সকালবেলা কোকিলার চড়াইয়ের আওয়াজ শুনতে চান নাকি বৌমার গুলির আওয়াজ শুনতে চান, এটা আপনাকে ঠিক করতে হবে। এটা আপনার চিন্তা ভাবনার ব্যাপার। আর এটা আপনাকে ঠিক করতে হবে যে এই বাংলাকে একজন বাঙালি নিয়ন্ত্রণ করবে নাকি গুজরাট থেকে উড়ে আসা 2 মোটা ভাই নিয়ন্ত্রণ করবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনারা সুন্দর থাকুন, ভালো থাকুন। আচ্ছা মমতাকে আরেকটা স্লোগানটা করে শেষ করছি। আমি আরেকটু বলতে পারি কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে, দেরি হয়ে যাবে। সেটা স্লোগানটা চলছে, চলুন সবাই স্লোগানটা জানেন। এই স্লোগানটার সাথে কি বলতে হবে জানেন? না না, নবান্ন তো বিজেপি ঘেরাও করতে গেছিল, পুলিশ সবাইকে বেগুনি রং মাখিয়ে দিয়েছে, দেখেছিলেন? এরা নবান্ন ঘেরাও করতে গিয়ে বলেছে যে এই নবান্ন ঘেরাও করেই আমরা নবান্ন দখল করে নেব, ওই ঘেরাও করে দখল করে নেবেন দিলীপ বাবু। আরে এখানে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির তফাৎ কি জানেন?
যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিজেপি ভালো লড়াই দিচ্ছে, আরে মমতা ব্যানার্জি তার কর্মীর গায়ে যেন আঘাত না পড়ে তাই নিজের মাথাটা বাড়িয়ে দিয়েছিলেন, নিজে আইসিইউতে ভর্তি ছিলেন। আর বিজেপির বড় বড় নেতারা লড়াই করতে গিয়ে আগেই কেটে পড়েছেন, কর্মীদের মার খাইয়েছেন। এটা হচ্ছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির তফাৎ। একটা মমতা ব্যানার্জি বাংলায় একবারই জন্মগ্রহণ করে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করে না। আর বিজেপি নেতারা তার সাথে টক্কর দেওয়ার কথা দয়া করে ভাববেন না, এটাকে মূর্খামি বলা হয়, এটাকে মূর্খামি বলা হয়। আর শুধু তাই কেন, আপনাদের ফোনের রিচার্জের বিল বাড়েনি? বেড়েছে তো? রিচার্জের বিলটাও তো মোদিজি বাড়িয়েছে। আচ্ছা, আপনাদের বাড়িতে সেট টপ বক্স আছে তো? সেট টপ বক্সে আজ থেকে 1 বছর আগে কত টাকা দিতেন, আজকে বেশি টাকা দিতে হয় না? কিন্তু বেশি টাকা দিয়ে অর্ধেক চ্যানেলও পান না। আরে ওই শ্রীময়ীকেই তো দেখছেন কাকিমা, কিন্তু মোদিজি দাম বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ওই মোহরকেই দেখছেন, কিন্তু পয়সা বেশি দিতে হচ্ছে। ওই পেঁয়াজই খাচ্ছেন, পয়সা বেশি দিচ্ছেন। ওই আলুই খাচ্ছেন, পয়সা বেশি দিচ্ছেন। আর ওই গ্যাস সিলিন্ডার দিয়ে ওই আগুনই বেরোচ্ছে, পয়সা বেশি দিতে হচ্ছে। মোদিজি ক্ষমতায় থাকা মানে আরো পয়সা ঢালো, আরো পয়সা ঢালো, আরো পয়সা ঢালো। আর মোদিজি প্লেনে করে বিদেশ যান। আর দিদি ক্ষমতায় থাকা মানে হাসপাতালে যাও ফ্রি চিকিৎসা, রেশনে যাও ফ্রিতে চাল, ঘরের সামনে ফ্রিতে রাস্তা, ফ্রিতে রাস্তা, ফ্রিতে চাল, ফ্রিতে স্বাস্থ্য ব্যবস্থা। পেটের খাওয়ারও চিন্তা নেই, আর রোগ হলেও চিন্তা নেই। লোডশেডিং কমে গেছে, জঙ্গলমহল ঠান্ডা, দার্জিলিং ঠান্ডা। তাই একজন মানুষকে নিশ্চিন্তে রেখেছে। আর বিজেপি যদি এই রাজ্যেও ক্ষমতায় আসে, একই কেন্দ্রের তাপ সামলাতে দিদিকে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে। কেন্দ্রের তাপই পেঁয়াজের ঝাঁজে চোখের জল বেরিয়ে আসছে। আর তাহলে রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি, ভাবুন কি দশাটা হবে। ওই বিহারে হয়েছিল, বিহারে রাজ্যেও বিজেপি ছিল, কেন্দ্রেও বিজেপি ছিল। মোদিজি বলেছিল ডবল ইঞ্জিন কা সরকার হোগা। আর বিহারের মানুষ ঝাঁজে এমন জ্বলেছে যে ঘটি উল্টে দিয়েছে বিজেপির। যেহেতু বললাম 10 তারিখ দেখবেন, আমার কথাটা আজকে শুনে রাখুন। আর 10 তারিখ সকালবেলা থেকে খবর চালাবেন, দেখবেন যত ভোট গণনা এগোবে বিজেপি হারবে। আর লালু প্রসাদের ছেলে ওখানে সরকার গঠন করবে। আর বিজেপি নেতারা যখন ভোট চাইতে আসবে, শেষ একটাই কথা বলি, তাদের খালি একটাই প্রশ্ন করবেন, আপনারা তো বাংলায় দিদিকে অনেক গালাগালি করেন, আপনারা শুধু একটাই কথা বলুন, বিহারে তো আপনারা ক্ষমতায় ছিলেন, ঝাড়খণ্ডে ছিলেন, রাজস্থানে ছিলেন, ছত্তিশগড়ে ছিলেন, মহারাষ্ট্রে ছিলেন, এগুলোতে মানুষ আপনাদের হারিয়ে দিল কেন? আপনারা যদি উন্নয়ন করে থাকেন তাহলে মানুষ আপনাদের জেতাতো। কি উন্নয়নের বাংলায় করবেন তাহলে? যেখানে আপনাদের হিন্দি বলায় রাজ্যগুলো আপনাদের ঝেঁটিয়ে বিদায় করছে, সেখানে বাঙালি কি দাদা অত বোকা যে বাঙালি 5টা নোবেল পুরস্কার দিয়েছে জাতিকে, সেই বাঙালি কি ভাবছেন আপনাদের ঝাঁসার মধ্যে পড়বে? অত সহজ নয়। তাই আমাদের সবার প্রতিজ্ঞা, মমতাদি আরেকবার সেই স্লোগানটা আরেকবার বলুন, আরে এই রাজ্যে দিদির রাজ পিঁপড়ে ডিমোটিতে আজ মাওবাদীরা ছাড় খান, মমতাদি আরেকবার। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। কোচবিহার থেকে কাঁথি 2 জায়গাতে সবুজ সাথী চাই না মোদের বুলেট কার, মমতাদি আরেকবার। আরে ভোটা হলো সারের সিং, শান্ত হলো দার্জিলিং, বাংলা ভাগের স্বপ্ন চাই, দিদিমণি তোমায় চাই। এই বিমল গুরুং এনে বিজেপির সাথে ছিল, বলেছিল বাংলা ভাগ করবো, দিদি বলেছে বাংলা ভাগ হতে দেব না। বিমল গুরুং বলছে ঠিক আছে দিদি, বাংলা ভাগ করবো না, আমরা উন্নয়ন চাই। এই বিমল গুরুং এখন দিদির সাথে চলে এসছে। তাই আমার স্লোগানের 2টো লাইনও বদলে গেছে। কি হয়েছে? ভোটা হলো সারের সিং, শান্ত হলো দার্জিলিং, বাংলা ভাগের স্বপ্ন চাই, দিদিমণি তোমায় চাই। লোক প্রসারেও দিদির কাম, শিল্পী পাচ্ছে তাদের দাম, স্বপ্ন হলো সত্যি তাই, দিদিমণি তোমায় চাই। এরপর থেকে এই অব্দি দুবার তুলে তুলে দিতে হবে স্লোগানটা। দাদা আমার বলেছে এনআরসি করবে, আর এনআরসি করে আবার এই হাতেই হাত করা পড়াবে। তাই হাত দুটো ওপরে তুলে বুঝিয়ে দিন, হাতগুলো দিদির সাথে আছে, ওই খুনি মোদি অমিত শাহের সাথে নেই। আরে ঢুকছিল যে বুড়ো দাদু, ন্যায্য মূল্যে এখন জাদু, সুস্থ দাদু 100 পার, মমতাদি আরেকবার, মমতাদি আরেকবার। ফ্রি চিকিৎসা, ফ্রিতে বেড, হাসপাতাল নিউ লিমিট, রোগ হচ্ছে চিন্তা নাই, দিদিমণি তোমায় চাই। রাস্তা আলো, খাওয়ার জল, মোড়ে মোড়ে বসছে কল, 30 বছর মানল হার, মমতাদি আরেকবার, মমতাদি আরেকবার। বাপের আর দেয় না বিয়ে, কন্যাশ্রী টাকা নিয়ে পড়ছে কন্যা, বলছে তাই, দিদিমণি তোমায় চাই। স্কুলে যেত খালি গায়ে, জুতো মোজা তাদের পায়, শিশুর হাসি শক্তি তার, মমতাদি আরেকবার। পাসবুকেতে ছাত্র লেখা 15 লাখ না পাই দেখা, কন্যাশ্রী 25,000, মমতাদি আরেকবার। গরিব ঘর পাচ্ছে, গরিব লোক উন্নয়ন
মমতা দি আরেকবার লাস্ট ক্যান্ডিয়া। এটা সম্পূর্ণ গায়ের জোর দিয়ে বলতে হবে। আমি ক্যামেরায় গিয়ে যিনি আছেন ওই জায়গাগুলো বা এই জায়গাগুলো দেখাতে অনুরোধ করবো। আরে লাল পার্টিরা ধোঁকাবাজ, মোদির পার্টি চিটিংবাজ, সুখ দুঃখের হিস্সেদার মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার, মমতা দি আরেকবার। দিদিমণি তোমায় চাই, 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 দিদিমণি তোমায় চাই। বাচ্চা বুড়ো বলছে তাই দিদিমণি তোমায় চাই, শ্রমিক কৃষক বলছে তাই দিদিমণি তোমায় চাই, দিদিমণি তোমায় চাই। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। অমিত শাহের মাথায় 7-8টা চুল ছিল স্লোগানটার আগে। অমিত শাহের মাথায় ছিল 7-8টা চুল, সেগুলো উড়িয়ে দিয়ে 21 সালে সেখান দিয়েও গজাবে জোড়া ফুল। উড়িয়ে দিয়েছে। থ্যাংক ইউ।